ঘুম থেকে উঠেই বর্ষরভাবে অবাক হলাম। মিষ্টি রোদের আলোয় নেত্র খুলতেই চারপাশটা দেখে হুড়মুড়িয়ে উঠি, উঠেই ফের নীরব চিত্তে চারপাশটা চোখ বুলাই। পুরো রুমটা ফুল আর বেলুন দিয়ে সাজানো, চারপাশে রঙিন কাগজে মোড়ানো উপহারের বক্স। এটা আমার ঘর তো? উঠে ঘরটা ভালো করে দেখলাম। হ্যাঁ, আমারই তো ঘর, কিন্তু সাজালো কে এমনভাবে? পরক্ষণেই মনে পড়ল এটা তো গত 2-3 বছর যাবৎ হয়ে আসছে। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখি 13 তারিখ আজ আমার জন্মদিন। বরাবরের মতো তারিখটাও মার্ক করে গেছে, কিন্তু কে উনি আমার সামনে কেন আসছে না? প্রতি বছর এভাবে আড়ালে থেকে কে উপহারগুলো পাঠায়? কিছু মনে পড়তেই তড়িৎ গতিতে টেবিল ল্যাম্পের সামনে যাই। ল্যাম্পের সামনে প্রতিবার একটা করে চিরকুট রেখে যায়, এবারও রেখে গেছে রঙিন কাগজের উপর লেখা। কিছু দূরত্ব শরীরের হয়, মনের না। তোমার মস্তিষ্ক থেকে আমি মুছে গেলেও তোমার মনে আমি বাসা বেঁধে আছি। ফিরে আসছি আবার তোমার সবটা জুড়ে আমার নাম লিখতে, ফিরে আসছি আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে। আগন্তুক। কে ও? কেন আসছে না সামনে? আর কবেই বা আসবে? চিরকুটটা হাতে নিলে কেমন এক অদ্ভুত অনুভূতি হয়। কেনই বা হয় এমন আমার অজানা। দীর্ঘশ্বাস ফেলে উপহারের বক্সগুলো আবার তুলে রাখি। এই 2-3 বছর যাবৎ একটা উপহারের বক্স খুলিনি, কারণ আমি এই আগন্তুককে না দেখে এই উপহারগুলো দেখতে চাই না। কেন এমন আড়ালে আছে? কেনই বা উপহারগুলো পাঠাচ্ছে? আমি কি তাকে চিনি, নাকি অচেনা কেউ? হুহহ, আর ভেবে কাজ নেই। এসব নিয়ে পড়ে থাকলে একদিন নিশ্চয়ই মাথাটা যাবে আমার। একটা কালো রঙের জামা নিয়ে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে ব্যাগটা নিয়ে নিচে যাই। নিচে যেতেই ভাইয়া মাথায় চাটি মেরে বলে, কি রে মেঘু, আজ এত দেরি হলো, কলেজে যাবি না নাকি? ভাইয়ার এটা অভ্যাস বলা যায়, না করলেও মারবেই আমায়, সাথে নামটাকেও বস্তাপচা বানিয়ে দেয়। তার দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলি, ভাইয়া মেঘু বলবি না আমায়, আমার নাম মেঘলা। কে শুনে কার কথা? ভাইয়া হেসে হেসে বলে, তোকে তো আমি মেঘুই বলবো। আমি আর কথা বাড়াই না, জানি ভাইয়ার সাথে কখনো কথায় আমি অন্তত পারবো না। এমন ঝগড়াটে আমার ভাই। মাঝে মাঝে মনে হয় মা বাবা বোধহয় পেয়ে এনেছে। সবাই স্বাভাবিকভাবেই কথা বলছে, হয়তো কারোই আজ মনে নেই আজ যে আমার জন্মদিন। হুহহ, আমিও কাউকে কিছু বলবো না। কেন যেচে গিয়ে নিজের জন্মদিনের কথা বলতে যাব কেন? বাবার হয়তো মনে আছে, তাই খেয়েই তাড়াতাড়ি বাবার রুমে যাওয়ার জন্য প্রস্থান করি। এসেই দেখি বাবা কার সাথে জানি কথা বলছে। বাবার সামনে দাঁড়াতেই বাবা এক চিলতে হাসি উপহার দিয়ে বলল, কি মামুনি, আজ কলেজে যাবে না? আমি মুচকি হেসে উত্তর দিলাম, হ্যাঁ বাবা, যাব তো। কি হলো, বাবাও কিছু বলল না? তাহলে কি ভুলে গেল সবাই? আমি বের হব ঠিক তখনই বাবা ফের বাদ সেধে বলে, একা যেও না মামুনি, আজ আমি যেতে পারবো না, সাদমানকে নিয়ে যেও। ভাইয়া আমার সাথে যাবে নাকি? হ্যাঁ যাবে, আমি বলে দিয়েছি। আর কিছু না বলেই ওখান থেকে চলে এলাম। ভুলে গেল আমার জন্মদিনের কথা সবাই। খুব বড় হয়ে গেলাম বুঝি, তাই আর আমার জন্মদিনের কথা মনে রাখে না। কলে এলাম ক্ষুণ্ণ মনে। বান্ধবীগুলো আজকাল রং দেখানো শুরু করেছে। বাড়ি ফিরব ভাবলাম আজ একটু তাড়াতাড়ি। এসে আজ আর নিচে দাঁড়ায়নি প্রিয়া আর রাই, আমার প্রিয় বন্ধু। অনেকবার ডেকেছে কিন্তু দাঁড়ায়নি, ওরাও হয়তো ভুলে গেছে, তাই তো রাতে ফোন করেনি। মোবাইলটা ব্যাগ থেকে বের করতে করতে উপরে উঠছিলাম, হঠাৎ কারো সাথে ধাক্কা খেলাম। লোকটা অচেনা না, আমার মাথাটা কিঞ্চিত ঘুরে এলো, চোখ খিচে বন্ধ করলাম। এখান থেকে পড়লে নির্ঘাত হাত পা ভাঙবে। আকস্মিক তার সুঠাম বাহু নাগাল পেতেই আগলে ধরলাম, হাত চেঁচিয়ে বললাম, প্লিজ ছাড়বেন না আমায়, ধরুন পড়ে যাচ্ছি আমি। খানিক্ষণ বাদ অনুভব করলাম আগলে নিল সে আমার হাত। আমি ঠিকঠাক হয়ে দাঁড়ালাম, উড়না ঠিক করতে করতে সামনের মানুষটিকে না দেখেই বলি, দেখে চলবেন তো।
আপনার জন্য আমি পড়ে যাচ্ছিলাম। অন্য সময় হলে কাচুমাচু খেয়ে দাঁড়াতাম, মাঝে মাঝে ঘাড় উঁচিয়ে মুগ্ধ নয়নে নেকতাম, ফের মাথা নিচু করে রাখতাম, কিন্তু আজ রাগ হল কিঞ্চিত। সামনে চেনা সে সাজ্জাদ ভাইয়া। বরাবরই আমি যাকে অনেক পছন্দ করি, আমাদের সিনিয়র, এটা শুধু পছন্দেই সীমাবদ্ধ নাকি অন্য কিছু জানি না। তার সাথে আমার ভালো করে কথা হয়নি, কখনো ওর সাথে তেমন একটা কথা হয়নি। সাজ্জাদ ভাই দেখতে বেশ সুদর্শন, তার চাউনি প্রত্যেকবার ঘায়েল হয়ে যাওয়ার মতো। আমার 21 বছরের জীবনের রেকর্ড ব্রেক করে প্রথম তার উপর ক্রাশ খেয়েছিলাম। শুনেছি অনেক ভালো, কিন্তু কখনো কথা বলা হয়নি। আমার ভাবনা ছেদ ঘটিয়ে সাজ্জাদ বলে, কি ভাবছ? লাগেনি তো কোথাও? আম সো সরি, অ্যাকচুয়ালি আমি দেখিনি, তাড়াহুড়া করে নামছিলাম, সরি। আমি মুচকি হেসে বলি, আরে সরি বলতে হবে না, ঠিক আছে। বলে চলে আসি, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। আমি ক্লাসে আসতেই প্রিয়া, রাই ও আসে। প্রিয়া এসে বলে, এত ডাকলাম না শুনেই চলে এলি যে? আমি এমনি বলেই চুপচাপ বসে পড়ি, ওরাও আমার সাথে বসে। সবটা সময় কারো সাথেই কোনো কথা বলিনি, ওরাও বেশি একটা কথা বলেনি। সবাই একসাথে আমার জন্মদিন ভুলে গেল। হুহহ, আমি তো কারো জন্মদিন ভুলি না। একটা ক্লাস করেই আজ বেরিয়ে যাই। নিচে মাঠে এসে দেখি বড় উঁচু একটা বেঞ্চির উপর সাজ্জাদ আর ওর বন্ধুরা বসে আছে। সাজ্জাদ আজ নীল রঙের একটা টি শার্ট পরেছে আর চোখে সানগ্লাস, ভালোই লাগছে। আমাকে দেখেই ওখান থেকে রিয়া আপু ডাকে। সামনে যেতেই রিয়া আপু জড়িয়ে ধরে বলে, শুভ জন্মদিন মেঘু। আমি জড়িয়ে ধরেই বলি, যাক, তোমার অন্তত মনে আছে আমার জন্মদিনে কথা, সবাই তো ভুলেই গেছে। ওখানে থাকা সবাই ওইস করল, সাজ্জাদও করল। যতক্ষণ ওইখানে ছিলাম সবটা সময়ই আমার দিকে তাকিয়েছিল, আমিও তাকিয়েছি। কয়েকবার তো চোখাচোখি হয়ে গেছিল। এভাবে তাকিয়েছিল কেন? হয়তো প্রথম কথা হয়েছে তাই। আমি ঘুরে চলে আসতে নিলেই কেউ বলে, সুন্দরী কোথায় যাচ্ছ? শুনে যাও। আমি পিছে তাকিয়ে দেখি সাজ্জাদ মুচকি হাসছে। আমি সামনে যেতেই বলে, আমি ঘুরে চলে আসতে নিলেই কেউ বলে, সুন্দরী কোথায় যাচ্ছ? শুনে যাও। আমি পিছনে তাকিয়ে দেখি সাজ্জাদ মুচকি হাসছে। সামনে গিয়ে দাঁড়াতেই বলে, ট্রিট না দিয়ে গিফট না নিয়েই চলে যাচ্ছ? আমি বলি, গিফট প্রয়োজন নেই ভাইয়া, ট্রিট কালকে পেয়ে যাবেন। ক্রাশকে ভাইয়া বলতে কি যে কষ্ট হয়, তাও বড় যেহেতু ভাইয়া তো বলতেই হবে। সাজ্জাদ মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে সুন্দরী ভাইয়া বলছো কেন? আমাকে কি দেখতে অনেক বড় মনে হয়? এই ভাইয়া টাইয়া বলবে না, আজ থেকে আমরা ভালো বন্ধু, সো আমার নাম ধরেই ডাকবে। আমি একটু সংকোচ করে বলি, নাম ধরে? কিন্তু আপনি তো আমার সিনিয়র। সাজ্জাদ বলে, মাত্র 1 বছরের সিনিয়র। আর আপনিও বলো না প্লিজ, নিজেকে কেমন বড় বড় লাগে। বাই দা ওয়ে, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে কি তোমার প্রবলেম? আমি হকচকিয়ে বলি, আপনার সরি মানে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আমার কোনো সমস্যা নেই। সাজ্জাদ মুচকি হেসে বলে, আর হ্যাঁ, ট্রিট প্রয়োজন নেই, আমি তো এমনি মজা করছিলাম। আরও কিছুক্ষণ ওদের সাথে কথা বলে চলে আসি। সত্যি ছেলেটা খুব ভালো, অল্পতেই মানুষের সাথে মিশে যায়। কলেজের বাইরে এসে দেখি কেউ নিতে আসেনি আজ। হুহহ, এতটাই ব্যস্ত হয়ে গেছে সবাই, হয়তো আমাকে কলেজ থেকে নিয়ে যাওয়ার কথাই ভুলে গেছে। রাস্তায় বেরিয়ে দেখি একটা ও রিকশা নেই। 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি, কোনো রিকশা বা অন্য কোনো গাড়ি দেখতে পেলাম না। রাস্তাটাও ফাঁকা, সবসময় তো এখানটায় মানুষের জন্য হাঁটাই যায় না, আজ এমন খালি কেন? অনেকক্ষণ পর কালো একটা গাড়ি আমার থেকে একটু দূরে এসে থামল। বাড়িতে অনেকবার ফোন করেছি, কেউ ফোন তুলছেই না, তাই একটু এগিয়ে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা, কিন্তু পেলাম। একটু ভেবে গাড়িটার সামনে গিয়ে দেখি একটা ছেলে মাস্ক পরা গাড়ির ভিতর বসে আছে। আমি অসহায়ভাবে বলি,
একটু সাহায্য করা যাবে? আমার বাড়ি থেকে আজ গাড়ি আসেনি আর এখানেও কিছু পাচ্ছি না, একটু লিফট দেওয়া যাবে? ছেলেটি কিছু না বলেই ফ্রন্ট সিটের দরজাটা খুলে দিল। আমি উঠে গিয়ে বসি। আসার সময় মনে বেশ ভয় কাজ করছিল, অন্যের গাড়িতে উঠলাম, ভালো তো লোকটা, কেমন জানি অদ্ভুত লাগছে। এইসব নিয়ে ভাবতে ভাবতেই বাড়ির সামনে এসে পড়ি। আমি নেমে ব্যাগ থেকে টাকা নিব, এর আগেই চলে যায়। অদ্ভুত লোকটা পরক্ষণেই মনে পড়ে, আমি তো আমার বাড়ির ঠিকানা বলিনি, তো দিয়ে গেল কিভাবে? আর এটা আমাদের চেনা কারোরও গাড়ি না। কে এই লোক? উনি কি আমায় চিনে? আমার তো চেনা নয়, আর মুখটাও দেখিনি। ব্যাগটা ঠিক করব, তখনই ব্যাগের উপর সাদা কাগজে লেখা চিরকুট পাই। কাগজটায় লেখা, এত ভেবো না আমায় নিয়ে, সময় হলেই তোমার সামনে আসব তোমায় নিজের করে নিতে। আগন্তুক। কি চায় লোকটা? আমাকেই বা চিনে কি করে? কেনই বা আড়ালে আছে? এই আগন্তুক নিশ্চয়ই একদিন আমার মাথাটা খারাপ বানিয়ে দিবে, আর ভাববই না এর কথা। বাড়ির সামনে গিয়ে দেখি মেইন দরজা খোলা। সব সময় তো বেল বাজাতে বাজাতে হাঁপিয়ে যাওয়া লাগে, আজ খুলেই রেখে দিয়েছে। বাড়ির ভিতর যেতেই দেখি সব অন্ধকার। কোথায় গেল সবাই? যেখানে যাওয়ার যাক, আমার কি, আমি তো কারো সাথেই কথা বলবো না। হুহহ। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে লাইট অন করতে যাব, তখনই সফট মিউজিক আর কোথায় একটা আবছা আলো জ্বলে উঠে। পিছে তাকিয়ে দেখি প্রজেক্টরের বড় পর্দায় কারো ছবি দেখাচ্ছে, সাথে বাবা মাও আছে, কিন্তু বাচ্চাটাকে জানি না। এ তো মনে হচ্ছে অনেক আগের ছবি। কিছুক্ষণ পর লাইট জ্বলে উঠে, পুরো বাড়িটা আমার পছন্দ মতো সাজানো হয়েছে। বাবা আম্মু এসে জড়িয়ে ধরে বলে, হ্যাপি বার্থডে কলিজা। আমিও জড়িয়ে ধরে বলি, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? ভাইয়া এসে বলে, তোর জন্মদিনের কথা আম্মু বাবা ভুলে যেতে পারে নাকি, বরং আমারটাই সবাই ভুলে যায়। আম্মু একটা প্যাকেট দিয়ে বলে, ফ্রেশ হয়ে এটা পরে আসো। আমি মুচকি হেসে প্যাকেটটা নিয়ে উপরে চলে যাই। প্যাকেটটা খুলে দেখি স্টোনের হোয়াইট লেহেঙ্গা। লেহেঙ্গাটা বেশ সুন্দর, কিন্তু এটা এখন পরবো, আম্মু যখন বলেছে পরতে হবে। ফ্রেশ হয়ে লেহেঙ্গাটা পরে চুল কার্ল করে খোপা করে নেই, আর হালকা সাজি রেডি হওয়ার পরই বাইরে থেকে দরজা নক পড়ে। দরজা খুলে দেখি রাই আর প্রিয়া মুচিকি হেসে জড়িয়ে ধরে বলে, হ্যাপি বার্থডে মেঘু। আর সরি আঙ্কেল আন্টি বলেছে তোকে উইস না করতে, ওনারা সারপ্রাইজ দিবে তাই। আমি দুজনকে জড়িয়ে ধরে হেসে বলি, থাক আর সরি বলতে হবে না, আমরাই তো। দুজনের সাথে নিচে যাই। নিচে গিয়ে দেখি অনেক মানুষ এসেছে যাদের আমি চিনি না। আমি আম্মুর সামনে গিয়ে দাঁড়াতেই একটা মহিলা এসে বলে, কেমন আছিস মা? আমি মুচকি হেসে বলি, ভালো, আপনি? মহিলা বোধহয় একটু অবাক হলো আমার কথায়, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু অবাক হওয়ার মতো তো কিছুই বললাম না। মহিলাটা আবার বলল, মা তুই আমাকে আপনি করে বলছিস কেন? আমি কিভাবে চিনব ওনাকে? আমি বললাম, আমি আপনাকে প্রথমবার দেখলাম, আবার বয়সেও অনেক বড়, তাই। ওনাকে দেখে মনে হচ্ছে এবারও বড় সড়ভাবে অবাক হলো উনি আমার দিকে তাকিয়ে বলে, আমি তোর বড় মামি। আর ওনার কথা শেষ না হতেই আম্মু বলে, ও তোর মামি? আর ভাবি ওর আগের কিছুই মনে নেই। আগের কি আর কেনই বা আমি কিছু মনে করতে পারছি না? কেনই বা আমি আমার আপনজনদের চিনতে পারছি না? আমার জীবনে কি সবসময়ই এমন প্রশ্নবোধক চিহ্নই রয়ে যাবে? আমার ভাবনার ছেদ করে মামি ডাকে। আমি মামির সামনে যেতেই মামি বলে, এখন থেকে আপনি আপনি করবি না, আর আগে মামুনি বলে ডাকতি, এখনো মামুনি বলে ডাকবি। আমি উত্তরে মুচকি হাসি। মামুনি ওনার ব্যাগ থেকে আংটি বের করে আমার হাতে পরিয়ে দিয়ে বলে, এটা তোর জন্মদিনের উপহার, আর এটা খুলবি না কখনো। আমি মাথা দুলিয়ে হ্যাঁ বললাম,
কিন্তু খুলব না কেন? এই ভারী আংটিটা পরে থাকব নাকি? দেখে তো মনে হচ্ছে অনেক দামি আর অনেক সুন্দরও, কেন জানি মনে হচ্ছে আংটিটা কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি? আম্মু একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে সবাই আমাদের আপনজন, অথচ আমি কাউকেই চিনি না। সবার সাথে কথা বলে কেকটাও কেটে ফেলি। সন্ধ্যা হয়ে এসেছে, সবাই কথা বলছে, তাই আমি একটু উপরে আসি আমার পাখিগুলোকে খাবার দিতে। আচমকা লেহেঙ্গার নিচে পা পেঁচিয়ে পড়ে যাব, এর আগেই কেউ ধরে ফেলে। আমি চোখ খিচে বন্ধ করে আছি, তাকে দেখছি না। চোখ খুলব তখনই টান মেরে কোথাও একটা নিয়ে দেয়ালে পিঠ ঘেঁষিয়ে দাঁড় করাই। আমি চোখ খুলে দেখি জায়গাটা বেশ অন্ধকার, স্টোররুম বোধ হয় এটা। অন্ধকারে কিছুই বুঝতে পারছি না। ছোট জানালা ভেদ করে সন্ধ্যার আবছা আলো তার মুখে এসে পড়ছে। তবুও মুখটা অস্পষ্ট দেখতে পারছি না, কিন্তু এটা কোনো ছেলে তা বুঝেছি। কেন জানি মনে হচ্ছে এ যে আমার চিরচেনা, তার শরীরের মিষ্টি সুবাস কতকালের চেনা মনে হচ্ছে। তার এক হাত আমার বাহুতে আর এক হাত আমার কোমরে, তার স্পর্শ শরীর শিওরে উঠছে, কিন্তু কেউ নেই। এভাবে এখানে এনেছেন কেন? আমি কিছু বলবো এর আগেই মুখ চেপে ধরে, যার কারণে আমি কিছু বলতেই পারছি না। খুব ভয় করছে, কোনো মতি করবে না তো আবার? আমার ভাবনার ছেদ ঘটিয়ে আমার কপালের সামনে থাকা চুলগুলো হাতের স্পর্শে সরিয়ে দেয়, তারপর আলতো করে জড়িয়ে ধরে। আর জড়িয়ে ধরায় আমার শরীরে কম্পন সৃষ্টি করে দিচ্ছে। আমি কাঁপা কাঁপা গলায় বলি, কে আপনি? উনি আমার কানের সামনে ফিস ফিস করে বলে, চেনা হয়ে অচেনা আমি, সময় হলেই বলবো কি আমি আপাতত তোমার শুভাকাঙ্ক্ষী। বলে আমার কপালে তার ঠোঁট ছুঁয়ে কোথায় একটা চলে গেল। তার যাওয়ার পর বড় বড় নিঃশ্বাস ছাড়ছি, কেমন জানি এক অচেনা অনুভূতি হচ্ছে। কেন হচ্ছে এমন? তার স্পর্শ, তার শরীরের মিষ্টি সুভাষ, তার কণ্ঠ এত চেনা কেন? কে ও? স্টোর রুম থেকে বেরিয়ে সেই ব্যক্তিকে আর দেখিনি। আর দেখতেই বা চিনব কি করে? আমি তো তার মুখ দেখিনি। এসব ভাবতে ভাবতেই নিজের রুমে যাই। রুমে যেতেই টেবিলের উপর এক গুচ্ছ গোলাপ ফুল আর বড় একটা চকলেট বক্স পাই। এটা আবার কে দিল? কোনো চিরকুট ও দেখছি না। দূর বাবা, আমার জীবনটাই এখন কে, কি, কোথায়, কেন, এসব প্রশ্নে জর্জরিত হয়ে আছে। সবকিছুর উত্তর কবে পাবো এটাও আমার অজানা। ডিনার করে বারান্দায় বসে নীল রহস্য বইটা পড়ছি। ডিসেম্বর মাসের কনকনে ঠান্ডা হাওয়া শরীরে শিহরণ তৈরি করছে। রাতের বেলা কফি খেতে খেতে বই পড়ার মজাই আলাদা। অনেক রাত হয়ে গেছে, তাও ব্যস্ত শহরটা ব্যস্তই রয়ে গেছে। মানুষের আনাগোনা কম, কিন্তু গাড়ির হর্ন বরাবরের মতোই রয়ে গেছে। বিরক্তি নিয়ে রুমে চলে আসি। হঠাৎ ফোনে এক অচেনা নাম্বারে ফোন আসে। সংকোচ করে প্রথমবার ফোনটা ধরিনি, দ্বিতীয়বার দিতেই আর সংকোচ না করে ধরে ফেলি। ফোন রিসিভ করতেই চেনা পুরুষালী কণ্ঠে বলে ওঠে, কি সুন্দরী, ঘুমিয়ে পড়েছ? কণ্ঠটা প্রথমত চিনতে পারিনি, পরক্ষণেই মনে পড়ল এ তো সাজ্জাদ। আমি অবাক হয়ে বলি, তুমি এত রাতে? সাজ্জাদ বলে, ঘুমিয়েছিলে, বিরক্ত করলাম নাকি? আমি হকচকিয়ে বলি, না, বই পড়ছিলাম। আর বিরক্ত ও হইনি, কিন্তু তুমি আমার নাম্বার পেলে কোথায়? সাজ্জাদ বলল, রিয়া থেকে নিয়েছিলাম। আরও কিছুক্ষণ সাজ্জাদের সাথে কথা বলে ঘুমিয়ে পড়ি। ভালোই লাগছিল সাজ্জাদের সাথে কথা বলতে। প্রথম কোনো ছেলের সাথে এত রাত পর্যন্ত কথা বললাম। কলেজে ঢুকবো এর আগেই কেউ হাত ধরে ফেলে। আমি ঘুরে তাকিয়ে দেখি সাজ্জাদ আজ বেশ ভালো লাগছে। সাদা রঙের একটা শার্ট পরেছে। ব্রু কুচকে ওর দিকে তাকাতেই বলে, চলো ঘুরে আসি। আমি বলি, কি ক্লাস না করে ঘুরতে? সাজ্জাদ বলে, হুম, তোমার প্রবলেম থাকলে থাক না হয়। আমি মুচকি হেসে বলি, না, প্রবলেম নেই, যাওয়া যাই। আর আজ বিশেষ কোনো ক্লাস নেই।
দুজনে একসাথে একটা নদীর পার আসি, ভালোই লাগছে ওর সাথে হাঁটতে। ও তো কথা বলেই যাচ্ছে আর আমি মুগ্ধ নয়নে ওর কথাগুলো শুনছি। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে ওর উপর। এমনিতেই আগে থেকে ওকে আমি অনেকটা পছন্দ করতাম। ও খুব মিশুক, দুদিনেই কেমন মিশে গেছে ওর কথাগুলো। ও খুব ভালো লাগে। এক ধ্যানে ওর দিকে তাকিয়েছিলাম, মুখের সামিনে তুড়ি বাজিয়ে বলে, এই যে সুন্দরী, কোথায় মগ্ন হয়ে আছো হু? আমি মুচকি হেসে মাথা দুলিয়ে না বলি। আরও কিছুক্ষণ ঘুরে বাড়িতে চলে যাই। বাড়ি গিয়ে দেখি মামুনি, মামাতো বোন, ছোট খালামনি, মুন আপুরা সবাই বসে আছে। কি যেন কথা বলছিল, আমাকে দেখে সবাই চুপসে গেল। আমার মনে হচ্ছিল, সঠিক জানি না। ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে বসতেই আম্মু একটা বড় অ্যালবাম আমার সামনে এনে দিয়ে বলে, তুমি তোমার ছোটবেলার ছবি দেখতে চেয়েছিলে, এতে সব আছে। আমি অতি উৎফুল্লে অ্যালবামটা নিয়ে বসি, এক এক করে ছবিগুলো দেখছি আর ভাবছি তাহলে কালকের প্রজেক্টরের বড় পর্দায় ওই বাচ্চাটা আমি ছিলাম। ব্যাপারটা কি অদ্ভুত তাই না? আমি নিজেই জানি না ছোটবেলা আমি কেমন ছিলাম, কেমন করে কাটিয়েছি, আর চাইলেও কিছু মনে করতে পারি না। মাথায় যন্ত্রণা হয়। আমি বোধহয় একজন যে তার বর্তমান ছাড়া অতীতের কিছুই জানে না। আমার জীবনে সব কিছুই অদ্ভুত হুহহ। কেন হলো আমার সাথে এমন? কেন কিছু মনে করতে পারে না? কেনই বা আপনজনদের ও চিনতে পারি না? অনেক প্রশ্ন জমে আছে। প্রশ্নের উত্তরগুলো কিভাবে পাবো তাও জানি না। আদৌ পাবো কি না তাও জানি না। সবকিছু যেমন গভীর রহস্যে জড়িত। এখানে সবার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে যাই। রুমে গিয়ে ফোনটা নিয়ে বসি। মেসেঞ্জারে ঢুকেই দেখি সাজ্জাদের মেসেজ। মামুনির দেওয়া আংটিটার জন্য একটু প্রবলেম হচ্ছিল। আংটিটা অনেক শক্তপোক্তভাবে লেগে আছে, খুলতেই পারছি না। জোড়াজড়ি করছিলাম খোলার জন্য, তখনই আম্মু আসে রুমে। আম্মুকে দেখে বলবো খুলে দিতে, তখনই আম্মু জোরে বলে, এটা খুলছিস কেন? এত জোরে বলার কি আছে, আর খুলছি তো কি হয়েছে? আমি বলবো এর আগেই আম্মু আবার বলে, এটা খোলার প্রয়োজন নেই। এটা খুলছো কেন? এটা কি তোমাকে প্রবলেম করছে? আমি বলি, আম্মু এটা পরে থাকতে পারছি না, অনেক ভারী আর অনেক বড়। আম্মু আবার ধমকের স্বরে বলে, এটা খুলবে না বলেছি যখন, খুলবে না। আমি মুখটা কালো করে বলি, একটা আংটির জন্য এমন করছো? আম্মু আমার সামনে এসে মাথায় হাত বুলিয়ে বলে, দেখো এটা তোমার মামুনি ভালোবেসে দিয়েছে, এটা যদি খুলে ফেলো তো তোমার মামুনি কষ্ট পাবে, তাই বলছিলাম। আমি ব্যাপারটা বুঝলাম। হ্যাঁ আম্মু ঠিকই বলছে, মামুনি তো ভালোবেসে দিয়েছে আর বলেছে খুলতে, না খুলে ফেললে কষ্ট পাবে বোধহয়। আম্মু চলে যাবে তখনই আম্মুকে ডেকে বলি, আম্মু কিছু কথা জানতে চাই। আম্মু মুচকি হেসে বলে, হুম বলো, কি জানতে চাও? আমি দীর্ঘ শ্বাস ফেলে বলি, আমার সাথে কি হয়েছে? কেন আমার কিছু মনে নেই? আমার কথাটা হয়তো আম্মুর ভালো লাগেনি খুব একটা। আমার কথা এড়িয়ে কিছু না বলেই চলে গেল। কিন্তু কেন চলে গেল? আমি তো খারাপ কিছু জিজ্ঞেস করিনি, সবসময় এমনভাবে এড়িয়ে যায়। কিন্তু কেন? সব কি এমন রহস্যই রয়ে যাবে? আরও কয়েকটা দিন কেটে গেল। দিনগুলো খুব ভালো করে কেটেছে। সাজ্জাদের সাথে খুব ভালো বন্ধুও হয়ে গেছে। কলেজ শেষে ঘুরতে যাওয়া, মাঝে মাঝে ক্লাস না করে আড্ডা দেওয়া, ওর সব কাজেই কেমন ভালো লাগা কাজ করে। শুধু ভালো লাগা নয়, ভালোবাসা। সত্যি কি ভালোবাসা, নাকি শুধুই আবেগ? আমার ভাবনার ছেদ করে প্রিয়া বলে, এত অন্যমনস্ক হয়ে কার কথা ভাবছিস এত হুম? আমি আনমনে বললাম, সাজ্জাদের। রাই অবাক হয়ে তাকিয়ে বলে, কি? কার কথা ভাবছিস? আমি হকচকিয়ে বলি, কই, কারো কথাই তো ভাবছি না। প্রিয়া আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, যার কথাই ভাবছিস ঠিক হচ্ছে না, কারণ তোর
প্রিয়ার কথা না শেষ হতেই রাই কথা ঘুরিয়ে বলে, আরে প্রিয়া, বাদ দে তো মেঘুর কথা, তুই বল তোর সাদমান ভাইয়ার সাথে রিলেশন কেমন চলছে? আমি চোখ ছোট ছোট করে প্রিয়ার দিকে তাকিয়ে বলি, সাদমান ভাইয়ার সাথে রিলেশন? প্রিয়া কিছু বলবে এর আগেই আমি আবার বলি, আমার ফ্রেন্ডের আমার ভাইয়ার সাথে রিলেশন চলছে আর আমি জানি না। বাহহ, ভালোই, আরও কি আমার থেকে লুকিয়েছিস হুম? প্রিয়া রেগে রায়ের দিকে তাকিয়ে বলে, সব তোর জন্য হয়েছে। এখন মেঘলা আমাকে ভুল বুঝছে, আর মেঘু তোকে সবটা জানাতাম কিছু দিনের মধ্যেই। আমি গম্ভীরভাবে বলি, আমাকে জানানোর আর কি প্রয়োজন ছিল? প্রিয়া অসহায়ভাবে বলে, সরি, তোকে প্রথমেই জানানো উচিত ছিল। ওর এভাবে বলায় খুব হাসি পাচ্ছে। ফিক করে হেসে দিয়ে বলি, তো মেরি ভাবিজি ট্রিটটা কি দিবেন না? প্রিয়াও হেসে বলে, ননদিনী পেয়ে যাবেন। আমরা তিনজন আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ সাজ্জাদ আর রিয়া আপু এসে আমাদের সাথে বসল। সাজ্জাদের হাতে গিটার। প্রিয়া ওদের দেখে মনে হচ্ছে না খুশি হয়েছে। অনেকক্ষণ কথা বলার পর হুট করে রাই বলে, তোমরা জানো মেঘলা কিন্তু বেশ সুন্দর গান গায়। সবাই আমার দিকে তাকালো। রিয়া আপু তো বায়না ধরেছে গান গাইতে হবে, সবাই জোরাজোরি করছে গান গাওয়ার জন্য। আমি আর না করিনি। সাজ্জাদ গিটার বাজাচ্ছে আর আমি ওর দিকে তাকিয়ে গান ধরলাম। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারায়, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে শুধু চাই বারে বারে তোমাকে, ও তোমাকে। পুরো গানটাই সাজ্জাদের দিকে তাকিয়ে গেয়েছিলাম। এখানে কিছুক্ষণ থেকেই বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে নিচে কাউকেই দেখতে পেলাম না, তাই উপরে চলে আসলাম। আম্মুর বাবার রুমের সামনে যেতেই কারো একটা কথা শুনতে পেলাম, আম্মু, বাবার না তৃতীয় কোনো ব্যক্তি কি বলছে শুনতে পারছি না, কিন্তু কণ্ঠস্বর পুরুষালী, শুধু এইটুকু শুনতে পেলাম, যা করবেন তারা তারই করুন, নতুবা আমি কিছু করব, আর আমি করলে ব্যাপারটা খুব বেশি ভালো হবে না, হয়তো পরে হিতে বিপরীত হয়ে যাবে। কিন্তু কে বুঝতে পারছি না। কণ্ঠটা অনেক চেনা, আগেও কোথাও শুনেছি, কিন্তু কোথায় শুনেছি, কবে শুনেছি? আকে কিসেরই বা কথা বলছে উনি? কি বিপরীত হবে? আর কি বা ভালো হবে না? যাই হোক, পরে আম্মুকে জিজ্ঞেস করে নিব। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসেছি, তখনই আম্মু রুমে আসে। আসার পর থেকেই এটা ওটা জিজ্ঞেস করছে আর উসখুস করছে, কিছু বলতে চায়, হয়তো বলতে পারছে না। আমি বলি, আম্মু কিছু বলবে? আম্মু বোধহয় আমার এই কথায় স্বস্তি পেল, ঠিক করে বসে বলে, আর 4 দিন পর শুক্রবার তোর বিয়ে। আম্মুর কথা শুনে আমি কিছুক্ষণ মেরে বসে থেকে বলি, বিয়ে? তাও আমার? আম্মু বলে, হুম। আমি বলি, আমার 4 দিন পর বিয়ে আর তুমি আমাকে আজ বলছ? আম্মু দীর্ঘ শ্বাস ফেলে বলে, হুট করে সবটা হয়ে গেল। আমি এবার সোজা সাপটা উত্তর দেই, আম্মু, আমি বিয়ে করতে পারবো না। আম্মু দাঁড়িয়ে উঁচু গলায় বলে, আমি তোর মতামত জানতে চাইনি, আর আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। আমি আম্মুকে কিছু বলবো এর আগেই আম্মু চলে যায়। ভালো লাগছে না কিছু, আমি তো সাজ্জাদকে চাই, আর ওকে এখনো কিছুই জানানো হয়নি আমি যে ওকে ভালোবাসি, এটা তো জানাতেই হবে। আমি ফোনটা নিয়ে সাজ্জাদকে ফোন করব, এর আগেই সাজ্জাদের নামটা ফোনের স্ক্রিনে ভেসে উঠে। আমি মুচকি হেসে ফোনটা রিসিভ করতেই সাজ্জাদ উত্তেজিত স্বরে বলে,
মেঘলা, তোমাকে আমার অনেক কথা বলার আছে, যা বললে আমি হালকা হব। আমার মনের কথা তোমাকে বলতে চাই, আর তোমাকে আমার চাই। ও আরও কিছু বলবে এর আগেই আমি বলি, আমারও যে তোমাকে চাই, আমারও অনেক কথা বলার আছে তোমাকে। সাজ্জাদ বলে, আগে আমি বলবো। আমি মুচকি হেসে বলি, আচ্ছা তুমি আগে বলো। সাজ্জাদ বলে, এখন না, কালকে একটা ক্যাফেতে মিট করি। আমি বলি, আচ্ছা তাহলে কালকে দেখা হচ্ছে। আর কিছুক্ষণ কথা বলেই রেখে দেই, তার মানে ও আমাকে ভালোবাসে, কালকে সেই কথাই বলতে চায়। ক্যাফেতে আমি আর সাজ্জাদ বসে আছি, মাত্রই আমি আসলাম, এতক্ষণ আমার জন্য ও এখানেই অপেক্ষা করছিল। কালো শার্ট, ব্লু জিন্স পরে এসেছে, বরাবরের মতোই বেশ সুন্দর লাগছে। নীরবতা ভেঙে সাজ্জাদ বলে, অনেক কথা বলার আছে, কিভাবে বলবো বুঝতে পারছি না, আর বলার পরই তুমি কিছু খারাপ ভাববে কি না জানি না। আমি মুচকি হেসে বলি, যা বলার নির্দ্বিধায় বলে ফেলো। সাজ্জাদ বলে, তোমাকে যে আমার খুব বেশি প্রয়োজন। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলে, তোমার হেল্প চাই আমার। সাহায্য? আমার কিসের সাহায্য চাই ওর? আমি বলি, কি সাহায্য চাই? সাজ্জাদ বলে, আমি তোমার ফ্রেন্ড রাইকে খুব ভালোবাসি, অনেকদিন ধরেই বলার চেষ্টা করছি কিন্তু বলতে পারছি না ওকে, প্লিজ তুমি আমায় সাহায্য করো। সাজ্জাদের কথায় যেমন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, সবকিছু যেমন অন্ধকার লাগছে, নিজেকে একটু কষ্ট করে শান্ত করে বলি, আমার কি করতে হবে? সাজ্জাদ মুচকি হেসে বলে, তুমি শুধু ওকে আমার কথা জানাবে, আর ওকে রাজি করানো কিন্তু তোমার দায়িত্ব। আমিও জোরপূর্বক হাসি টেনে বলি, চেষ্টা করব। সাজ্জাদ বলে, চেষ্টা না, ওকে যেভাবেই হোক রাজি করাবে প্লিজ। আমি মাথা দুলিয়ে হ্যাঁ বলি। সাজ্জাদ কফি খেতে খেতে বলে, তুমি কি জানি বলেছিলে বলবে? আমি মৃদু হেসে বলি, না কিছু না হহ। আচ্ছা আমার একটা কাজ আছে, আমি এখন উঠছি। এখানে থাকার মতো অবস্থায় আর আমি নেই, আমার ভিতর ভিতর যে শেষ হয়ে যাচ্ছে জলে পুড়ে, আমি ভালোবেসেও বলতে পারলাম না ভালোবাসি। বাড়িতে এসে কিছুক্ষণ কেঁদে কষ্ট হালকা করি, তাও যে খুব খারাপ লাগছে। কিছুক্ষণ শাওয়ার নিয়ে বেরিয়ে ছাদে চলে আসি, কিছুই ভালো লাগছে না। ফোনটা নিয়ে রায়েরকে ফোন করলাম। রাইকে সাজ্জাদের কথা বলতেই বলে, জানিস মেঘু, আমিও সাজ্জাদকে খুব পছন্দ করি, ভেবেছিলাম তোকে বলবো, কিন্তু ওই দিন তুই ওর কথা ভাবছিলি, তাই ভাবলাম তুই হয়তো ওকে পছন্দ করিস, তাই আর কিছু বলিনি। আমি বলি, তোর ভাবনা ভুল, আমি কাউকেই পছন্দ করি না। আরও কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম, ভালো লাগছিল না কিছুই। এভাবে থাকলে সাজ্জাদকে কখনো ভুলতে পারবো না, আর এসব থেকে দূরে থাকার জন্য বিয়ে করাটাই শ্রেয়। পাখিগুলোকে খাবার দিয়েই নিচে আসি, নিচে এসে দেখি মামুনি এসেছে। আমাকে দেখে এসে জড়িয়ে ধরে বলে, কিরে মা, তুই নাকি আমার ছেলেটাকে বিয়ে করতে রাজি হচ্ছিস না? কি মামুনির ছেলে মানে? আমার মামাতো ভাইয়ের সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে, আর আমাকে কিছু জানায়নি। আম্মু এসে বলে, মেঘলা, শোভনকে দেখ, তোর খুব ভালো লাগবে দেখতে, যেমন সুদর্শন তেমনি অনেক ভালো। আমি বলি, ছবি দেখাতে হবে না, আমি রাজি, তোমরা যা করার করো। আম্মু খুশিতে এসে আমাকে জড়িয়ে ধরে, মামুনিও জড়িয়ে ধরে। আমি ভাবছি শোভন নামটা আমার খুব পরিচিত, কিন্তু কোথায় শুনেছি কে শোভন এটাই মনে করতে পারছি না। দুটো দিন কি করে কেটে গেল ভেবেও পেলাম না। এখন কারো বউ, আমি একটু আগেই নতুন পথ চলার নতুন এক পথে পা বাড়িয়েছি। ফুলের সজ্জিত এক রুমে বসে আছি, যে রুমটা আমার অচেনা, যে বাড়িটাও অচেনা, বাড়ির মানুষগুলো চেনা হয়েও ভাগ্য দোষে অচেনা। এমনকি আমার যার সাথে বিয়ে হয়েছে তাকে এখনও আমি দেখিনি, বিয়েটা ঘরোয়া ভাবেই হয়েছে। এতদিন শুধু কারো মেয়ে ছিলাম, এখন কারো মেয়ে।
কারো বউ নতুন এক অধ্যায় শুরু হয়েছে, আদৌ কি আমি সব ভুলে সবাইকে খুশি রাখতে পারব? নিজেই বা খুশি হতে পারব কি না তাও জানি না। কি সহজেই সাজ্জাদকে ভুলে গিয়ে অন্য একজনের বউ হয়ে গেলাম। সত্যি আমি সাজ্জাদকে ভালোবেসেছিলাম তো, নাকি পুরোটাই আবেগের বশে? যাকে চেয়েছি তাকে পেলাম না, যাকে পেলাম তাকে আমার ভালোবাসা দিয়ে খুশি রাখতে পারব কি? আদৌ ভালোবাসতে পারব কি না তাও জানি না। জীবন যত এগোচ্ছে প্রশ্নগুলো আরও বাড়ছে। যার সাথে আমার বিয়ে হলো সেই বা আমাকে ভালোবাসে বা ভালোবাসবে কিনা এটাও জানি না, সে কেমন তাও অজানা। ভারী গয়না আর শাড়ি পরে সেই 1 ঘন্টা যাবৎ বসে আছি, কিন্তু যার জন্য বসে আছি তারই আসার খবর নেই। ভালো লাগছে না কিছুই, কেমন এক চাপা ভয় কাজ করছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে ঠিক করে বসলাম। তার শরীরের সুবাস ভেসে আসছে, এই সুবাস যে আমার চেনা, সবকিছু যেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আর বসে থাকতে পারলাম না, উঠে এক কোণে দাঁড়াই। সোনা পাখি। তার এমন ডাকে আমি হালকা কেঁপে উঠিয়ে, ডাক আমি আগেও শুনেছি, এমন মায়া জড়ানো কণ্ঠ আমি আগেও শুনেছি, কিন্তু কোথায় শুনেছি? এই সুবাস সব যেমন এলোমেলো করে দিচ্ছে। উনি আবার বলে, তুমি এখনো এই ভারী শাড়ি গয়না পরে বসে আছো কেন? তুমি তো বেশিক্ষণ এগুলো পরে থাকতে পারো না। আমি শাড়ি গয়না বেশিক্ষণ পরতে পারি না, উনি জানলেন কি করে? সাহস করে মাথা তুলে ওনার মুখের দিকে তাকাই। ওনাকে দেখে আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। গায়ের রং খুব ফর্সা, চুলগুলো সিল্কি কালো কুচকুচে, মায়া জড়োয়ানো চেহারা, সুঠাম দেহ দেখেই বোঝা যাচ্ছে জিম করে। উচ্চতা 63 বা 64 হবে, আমি 53, তাও ওনার দিকে মাথা উঁচু করে তাকাতে হয়। একটা ছেলে এতটা সুন্দর হয়, উনি অনায়াসে আমার থেকে ভালো আর সুন্দরী মেয়ে পেয়ে যেতেন। বেশ অনেকক্ষণ যাবৎ ওনাকে খুঁটি খুঁটিয়ে নিখুঁতভাবে দেখলাম, এই প্রথম কোনো ছেলেকে এমনভাবে স্ক্যান করলাম। আমার গালে হাত রেখে বলে, আমি পুরোটাই তোমার, দেখার অনেক সময় পাবে, আগে ফ্রেশ হয়ে আসো। আমি মাথা নিচু করে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি জানলেন কি করে আমি শাড়ি পরে থাকতে পারি না যে? উনি মুচকি হেসে উত্তর দেয়, আমি তোমার সব কিছুই জানি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। উনি আবার বললেন, আমি কি করে জানি এটা নিয়ে ভাবছ? এত ভেবো না, তোমার ছোট্ট মাথায় এত কিছু ঢুকবে না, তুমি গিয়ে চেঞ্জ করে এসো। আমার সাথে তো কোনো লাগেজ দেয়নি ড্রেসের, আমি পরব কি? আর আমার তো দেখো এখন কি হবে? তোমার প্রয়োজনীয় সব কিছু আলমারিতে আছে। ওনার কথায় আমি পিছে ফিরে তাকাই, তারপর কিছু না বলে আলমারিটা খুলে দেখি আমার প্রয়োজনীয় সব আছে। আমি তো অবাক, আমি তো কিছুই নিয়ে আসিনি, সাথে একটা ন্যাপকিনের প্যাকেট। ও আমি অবাক হয়ে আবার পিছ ফিরে ওনার দিকে তাকাই। উনি বলেন, আমি জানি আমার বউটা চুপচাপ আর লাজুক, নিজে মুখে কখনো কিছু বলবে না, তাই নিজের মতো করে। তোমার সম্পর্কে যা জানা ছিল প্রয়োজনীয় সবই নিয়ে এসেছি। ঈশ্বর, আমার তো লজ্জা করছে। আমি একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলাম, কারণ এখন শাড়ি পরতে পারবো না, আমি শাড়ি পরতেই জানি না। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি উনি নেই। আমি গিয়ে আয়নার সামনে চুড়ি খুলছিলাম, হঠাৎ কারো স্পর্শে কেঁপে উঠলাম। পরক্ষণে তাকিয়ে দেখি উনি পিছন থেকে জড়িয়ে ধরে আছে। আমার খুব ভয় করছে, আমি সবকিছুর জন্য প্রস্তুত নই, আবার ডিপ্রেশনে আছি, আবার শরীরও ভালো না, হাত পা অনবরত কাঁপছে, মাথা নিচু করে আছি, কিছু বলতেও পারছি না। কি বলবো, কিভাবেই বা বলবো? আমার ভাবনা ছেদ করে উনি বলেন, আমি জানি তোমার শরীর ভালো না, আর সব কিছুর জন্য প্রস্তুতও নও, এখন কিছুই হবে না আমাদের মাঝে, চিন্তা করো না। তুমি যখন সব কিছুর জন্য প্রস্তুত হবে আর আমাকে ভালোবাসবে, ওই দিনের জন্যই সব তোলা রইল। ওনার কথায় আমি স্বস্তি নিঃশ্বাস ফেললাম। এই কিছু সময় এইটুকু বুঝতে পারছি লোকটা খারাপ নয়। মা বাবা আমাকে সঠিক মানুষকেই জীবন সঙ্গী হিসেবে বেছে দিয়েছে। উনি বলেন, আজ ঘুম পাচ্ছে না, চলো বারান্দায় গিয়ে বসা যাক,
তোমার ঘুম পেলে ঘুমিয়ে থাকতে পারো। আমি বলি, না, চলুন। বারান্দাটা রুমের মতোই বড় আর অনেক ফুলের গাছ রয়েছে। এক কোণে সুন্দর একটা বুক শেলফ আর বেডের মতো বড় একটা সোফা আর অনেকগুলো কুশন। উনি আমাকে এখানে রেখে আবার রুমে গেলেন। বাইরের ঠান্ডা বাতাস শরীরে কাঁপুনি তুলে দিচ্ছে। হঠাৎ উনি আমার পিছনে বসে একটা কম্বল দিয়ে আমাকে সহ জড়িয়ে নিলেন। আমি অবাক হয়ে ওনার দিকে তাকাতে বাচ্চাদের মতো করে বলে, হুটহাট এভাবে জড়িয়ে ধরছি তাই রাগ করছ? আমি মাথা দুলিয়ে না বলি। উনি বিশ্বজয়ের ভুবন ভুলানো একটা হাসি দেয়। এই হাসি দেখে যে কেউ ক্রাশ খেয়ে যাবে। এভাবে জড়িয়ে ধরায় প্রথমত একটু খারাপ লাগলেও এখন আর অস্বস্তি হচ্ছে না। কেন জানি মনে হচ্ছে এই ছোঁয়া আমার কতকালের চেনা। আমার চুলগুলো একপাশে সরিয়ে কাঁধে থুতনি রেখে বলে, তুমি তো এত চুপচাপ না তো, আমার সামনে এমন চুপচাপ রয়েছ কেন? আমি কিছু বলিনি। উনি আবার বললেন, আগে তো শোভন শোভন বলে পাগল করে দিতে সারাদিন, আর কত কথা বলতে, তো এখন এমন চুপ কেন? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলি, আমি। উনি হয়তো কথাটা ঘুরাতে চাইছে। উনি বললেন, আচ্ছা শুনো, আমি চাই আমার বউ আমার সাথে সবসময় নিঃসংকোচে কথা বলুক। তোমার যা প্রয়োজন হবে আমাকে বলবে, আর স্টাডি কন্টিনিউ করবে। ভালো করে স্টাডি করতে হবে। আমি আবার অবাক হয়ে তাকাই। আমি তো ভেবেছি বিয়ের পর হয়তো আর পড়াই হবে না, কিন্তু এখান থেকে তো আমার কলেজটা অনেক দূর, আর আমি ওই কলেজে সাজ্জাদের সামনে আর যেতেই চাই না। নিজেকে ঠিক রাখতে পারবো না। উনি আবার বললেন, তোমার কলেজটা এখান থেকে অনেক দূরে হয়ে যায়। এখানে সামনেই একটা ভালো কলেজে অ্যাডমিশন করিয়ে দিব। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। সত্যি মানুষটা মন্দ নয়, কিন্তু এই মানুষটাকে নিজের ভালোবাসা দিতে পারব তো? এসব কথা ভাবতে ভাবতেই চোখে ঘুম নেমে এলো আস্তে আস্তে। এখানেই ঘুমিয়ে পড়ি। অনেকক্ষণ পর মনে হলো উনি আমার গালে, কপালে ঠোঁট ছোঁয়াচ্ছে। ঘুমে অনেকটা বিভোর ছিলাম, তাই চোখ খুলতে পারিনি। সকালে ঘুম থেকে উঠেই নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। হয়তো রাতে উনি এখানে নিয়ে এসেছিল। ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি উঠে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। এমনিতে শাড়ি পরতে একদম ভালো লাগে না, কিন্তু পরতে তো হবেই। কিন্তু শাড়ি নিয়ে পরলাম আরেক ঝামেলায়। আমি তো শাড়ি পরতেই জানি না। শাওয়ার নিয়ে কোনোমতো সবকিছু পরে শাড়িটা পেঁচিয়ে রুমে আসলাম, কারণ ওয়াশরুমে শাড়ি কিছুতেই পরতে পারবো না। আধ ঘন্টা যাবৎ শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, কিভাবে পরব বুঝতে পারছি না। হঠাৎ কারো হাসার শব্দ পেয়ে পিছনে তাকাই। দেখি শোভন পকেটে হাত দিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি শরীরে শাড়িটা ঠিক করে নিয়ে ব্রু কুঁচকে বলি, এভাবে হাসছেন কেন? উনি দরজাটা লাগিয়ে আমার কাছে আসতে আসতে বলে, এই যে তুমি যা করছো তা দেখেই হাসছি। এমনি পড়তে পারছি না তাই রাগ হচ্ছে। আবার উনি এসেছে হাসতে শরীরটা জ্বলে যাচ্ছে। আমি ঝাঝালো কণ্ঠে বলি, পারি না তো কি করব? আপনি এভাবে না হেসে শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য কাউকে ডেকে দিলেও তো পারেন। হুট করে পিছন থেকে জড়িয়ে ধরে চুলের খোপাটা খুলে দিয়ে চুলে মুখ ডুবিয়ে বলে, আমার বউয়ের শাড়ি অন্য কেউ পরিয়ে দিবে কেন? আমি ওনাকে সরাতে সরাতে বলি, দেরি হয়ে যাচ্ছে, এভাবে চুলটা খুললেন কেন? আর আমি তো পরতে পারি না, তো কে পরিয়ে দিবে? উনি আরো শক্ত করে জড়িয়ে বলে, তোমার এই চুল আমার সামনে খোলাই রাখবে, বাঁধার প্রয়োজন নেই। আর বাড়িতে মা ছাড়া আর কেউ নেই, কে পরিয়ে দিবে? মা কি এখন নিচে থেকে উপরে আসবে তোমাকে শাড়ি পরাতে? আমি অসহায়ভাবে বলি, তাহলে কে পরাবে আমায় শাড়ি? ও আমায় ছেড়ে দিয়ে আমাকে ওর সামনে ঘুরিয়ে শরীর থেকে শাড়িটা টান মেরে খুলে ওর হাতে নেয়। ও এমন কিছু করাই আমি তো পুরোই অবাক। তাড়াতাড়ি করে পিছন ফিরে যাই। ও আবার ওর সামনে ঘুরিয়ে আমার গালে হাত রেখে বলে, এত লজ্জার কি আছে? আমি তো আর বাইরের কেউ না, তোমার হাজবেন্ড রই, আর শাড়িটাও আমি পরিয়ে দিব। আমি অবাক হয়ে বলি, আপনি শাড়ি পরাতে জানেন? উনি মুচকি হেসে বলে,
পারতাম না, তোমার জন্য শিখেছি। আমি ব্রু কুঁচকে তাকাই ওর দিকে, ও সেদিকে ভ্রুক্ষেপ না করে শাড়ি পরাতে থাকে। বেশ ভালো করেই পরিয়েছে। পরানোর সময় ওর প্রতিটা ছোঁয়ায় আমি কেঁপে উঠেছিলাম। নিচে গিয়ে দেখি বাবা, আম্মু এসেছে, সবাই বসে কথা বলছে। আমি রান্নাঘরে যেতেই মামুনি বলে, তুমি এখানে এসেছ কেন? আমি মুচকি হেসে বলি, আমি থাকতে তুমি কাজ করবে কেন? আর সরি, আজ উঠতে অনেক দেরি হয়ে গেল। মামুনি বলে, তোমার যখন খুশি তখন উঠবে, কেউ কিছু বলবে না। আর আমি জানি তুমি কোনো কাজ করতে পারো না, তাই রান্নাঘরে আসার প্রয়োজন নেই। আমি কাল চলে গেলে রান্নার জন্য মেয়ে রেখেছি, ও এসেই রান্না করে বাকি কাজ করে দিয়ে যাবে। আমি অবাক হয়ে বলি, মামুনি তুমি কোথায় যাবে? মামুনি বলে, আমি কি ঢাকা থাকি নাকি? গ্রামে সবকিছু দেখাশোনা করবে কে? আমি তো শোভনের বিয়ে দিতে এখানে এসেছি। ভেবেছিলাম বড় করেই অনুষ্ঠান করব, কিছু সমস্যার কারণে এখন তা হচ্ছে না, ঘরোয়া ভাবেই দিলাম। মামুনি চলে যাবে শুনে মনটা খারাপ হয়ে গেল। এই বাড়িটা একা থাকতে হবে? আর আমি তো একা থাকতে অভ্যস্ত নই, কথা না বললে আমার ভালো লাগে না। আম্মু, বাবা বিকেলেই বাড়িতে চলে যায়। কাল মামুনি চলে যাবে বলে শোভন যেতে দিল না। আমার পাখিগুলোকে ও খুব মিস করছি। রুমে এসে শোভনের ফোনে গেম খেলছি। আমার ফোনটা আনা হয়নি বাড়ি থেকে, তাই রুমে এসে দেখি বিছানার উপর ওর ফোন। ক্যান্ডি ক্রাশ ইনস্টল করে খেলছিলাম। হুট করে কোথা থেকে জানি এসে আমার পায়ে মাথা রেখে শুয়ে পড়ল। আমি অবাক হয়ে ওর দিকে তাকাতেই ও বলে, কাল রাতে ঘুম হয়নি, আমি একটু ঘুমাতে চাই। আমি বলি, তো বালিশে গিয়ে ঘুমোন। ও বলে, বউ থাকতে বালিশ কেন? আমি এখানেই ঘুমাবো। আমি আর কিছু বললাম না, খেলায় মন দিলাম। কিছুক্ষণ পর বলে, মেঘলা। আমি খেলতে খেলতেই বলি, হুম। ও বলে, আবার ছেড়ে যাবে না তো আমায়? আমি ফোনটা সাইডে রেখে ওর দিকে তাকিয়ে বলি, আগের মতো? ও হকচকিয়ে বলে, না মানে ছেড়ে যাবে না তো আমায়? আমি বলি, ছেড়ে যাব কেন? উনি কিছু উত্তর না দিয়ে কোমর চেপে ধরে চোখ বন্ধ করে ফেলে। অনেকক্ষণ হয়েছে ও গভীর ঘুমে আছে, তাই আস্তে আস্তে বালিশে ওর মাথা রেখে উঠতে গেলেই হ্যাচকা টান দেয়। হাত ধরে টাল সামলাতে না পেরে ওর বুকে গিয়ে পড়ি। ও ব্রু কুচকিয়ে বলে, উঠেছ কেন? আমি বলি, আপনি ঘুমিয়ে পড়েছেন তাই উঠছিলাম। নিচে গিয়ে দেখি মামুনি কি করে একা কাজ করছে হয়তো। ও আমাকে জড়িয়ে ধরে বলে, আপনার গিয়ে কাজ করতে হবে না, আর আপনার মামুনি আপনাকে দিয়ে কাজ করাবে না, আপনি আমার কাছেই থাকুন। বলেই আরো জোরে জড়িয়ে ধরে। এভাবে হুটহাট জড়িয়ে ধরায় প্রথম একটু অস্বস্তি হলেও পরে ভালো লাগে। কখনো কোনো ছেলের এত কাছে যায়নি। ওর স্পন্দন আমি শুনতে পারছি। কিছুক্ষণ পর আজানের শব্দ পেয়ে ওকে ছাড়িয়ে উঠে বসি। ও ঘুমাচ্ছে, দুইবার ডেকেছি, বলেছে পড়ে উঠবে। আমি নামাজ পড়ে নিচে যাই, সবার জন্য কফি বানাই। মামুনি নিচে ছিল না, নিচে থাকলে হয়তো বকাবকি করত। কফি নিয়ে গিয়েছি, পর বকেছে, কিন্তু পরক্ষণেই আমি মানিয়ে নিয়েছি। সত্যি সবাই অনেক ভালো, ওর অন্য কোনো ভাই বোন নেই, ও একাই, একটা ননদ থাকলে ভালোই হতো। ওর জন্য কফি নিয়েছে দেখি মহাশয় এখনো ঘুমাচ্ছে। আস্তে আস্তে ডাক দেই, সন্ধ্যা হয়ে গেছে, এখনো ঘুমিয়ে থাকলে মাথা ব্যথা করবে। ও উঠে ওয়াশরুমে যেতেই আমি বারান্দায় গিয়ে বসি। মাত্র একদিন হয়েছে বিয়ের, এখনই এত কেয়ার, মামুনি এত ভালোবাসা, সবাইকে আমি ভালো রাখতে পারবো তো? আর আমার জীবনে যে প্রশ্নগুলো আছে সে উত্তরগুলো কবে পাব? শোভন, মামুনি ওরা কি কিছু জানে? আমার ভাবনা ছেদ করে শোভন বলে, কফি তুমি বানিয়েছ? আমি মুচকি হেসে বলি, হুম। খেয়ে বলুন কেমন হয়েছে। উনি বলেন, নট বেড। ধন্যবাদ। ও ব্রু কুচকে বলে, কাকে বললে? আপনাকে।
এই যে মিস, আমি আপনার হাসবেন্ড, বাইরের কেউ না, তো এত ফর্মালিটিস এর কি আছে? আচ্ছা, আর বলবো না। উনি মুচকি হেসে আমায় এক হাতে জড়িয়ে ধরলেন। চলবে।